নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এখনো পর্যন্ত বিচার হয়নি, 20টা দিন পার হয়ে গেল। অভয়া আজও কাঁদছে, বিচার চেয়েছে, আজও অপেক্ষা করছে, গলা টিপে খুন করেও পার পাচ্ছে। ওরা এটা দেখে আজও কাঁদছে, কিন্তু আমরা ব্যস্ত রয়েছি কিসে বলুন তো? জলশঙ্খ, গিটার, চুড়ি আর প্রতিবাদের রং লাগাতে। ভাবুন অবস্থা, মেয়ে মরেছে, কষ্ট শুধু মায়ের হয় না, বাবারও বুক ফাটে। কিন্তু আমরা থাকি ব্যস্ত শুধু জলশঙ্খ, গিটার, চুড়ি আর প্রতিবাদে রং লাগাতে। আরো অনেক অভয়ারা দাঁড়িয়ে দেখছে চেয়ে। আমাদেরও সাথে এমন হলে দেহটা দেবে পুড়িয়ে? প্রশ্নগুলো শুনছি, বুঝছি, কিন্তু উত্তর দিচ্ছি না, কারণ আমরা ব্যস্ত রয়েছি জলশঙ্খ, গিটার, চুড়ি আর প্রতিবাদে রং লাগাতে। কি অদ্ভুত সময় না? রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে ঘোলা জলে মাছ ধরতে নামছে। এক শ্রেণীর রাজনৈতিক দলের কম্পালশন আছে, অর্থাৎ বাধ্যবাধকতা আছে তাদের জোট সঙ্গীকে প্রোটেক্ট করার, অর্থাৎ আগলে রাখার। তাই তারা নবান্ন অভিযান করে না, তারা লালবাজার অভিযান করে না, তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে না, তারা কিচ্ছু করে না। তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বসে বসে মোমবাতি জ্বালাবার নিদান দেয় আর সমালোচনা করে আর প্রতিবাদের রং লাগায়। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কারণ তাদের কম্পালশন রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, কারণ তারা দেশে জাতীয় স্তরে এই রাজ্যের শাসক দলের জোট সঙ্গী। আরেক দল রয়েছে রাজ্যের বঙ্গ বিজেপি, যারা নবান্ন অভিযান করছে, রাস্তায় নামছে। তাদেরকেও প্রশ্নের উত্তর দিতে হবে যে তারা সিবিআই এর কাছে জবাবদিহিটা কবে করবে। যতক্ষণ না পর্যন্ত তারা সিবিআই এর কাছেও জবাবদিহি চাইছে একই রকম ভাবে, ততক্ষণ পর্যন্ত তারাও একই প্রশ্নবাণে বিদ্ধ হবেন। কিচ্ছু করার নেই, কারণ মানুষ এখন আর রং, দল, আদর্শ, নেতা, নেত্রী দেখছেন না। মানুষের কাছে কোন সেলিব্রিটি রিঅ্যাক্ট করলো, কোন সেলিব্রিটি রাস্তায় হাঁটলো, কোন সেলিব্রিটি গান গাইলো, কিচ্ছু যায় আসে না। মানুষের কাছে একটাই প্রশ্ন আর তার একটাই উত্তর, অভয়ার ধর্ষক কারা? আমাদের বাংলার মেয়ে, বাংলার নিজের মেয়ে, যে মেয়ে নিজে খেটে পড়াশুনো করে, কোনো চুরি ছিনতাই করে নয়, টাকার বিনিময়ে নয়, নিজের পড়াশুনো করে মেধা দিয়ে ডাক্তারিতে চান্স পেয়েছিল, ডাক্তার হয়েছিল, এমবিবিএস পাশ করেছিল, এমডি পড়ছিল, সেই ডাক্তার মেয়ে, বাংলার নিজের ডাক্তার মেয়ের ধর্ষক কারা? কারা তাকে এত নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে ধর্ষণ করে হত্যা করলো? তারা কারা? কি ঘটেছিল সে রাতে? কি হয়েছিল? কারা এর সঙ্গে যুক্ত রয়েছে? মানুষ এটা জানতে চাইছে। তাই এখনো যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, আমার মনে হয় তারা ধর্ষকের পক্ষে। কারণ এই মুহূর্তে দুটো মাত্র পক্ষ আমাদের রাজ্যে রয়েছে। পশ্চিমবঙ্গে মাত্র দুটো পক্ষ আছে, এক অভয়ার পক্ষে আর দুই ধর্ষকের পক্ষে। আপনাকে ঠিক করতে হবে আপনি কাদের পক্ষে। কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া যাবে না, কোনো সেলিব্রিটির পক্ষ নেওয়া যাবে না, কোনো কবি সাহিত্যিকের পক্ষ নেওয়া যাবে না, কোনো গীতিকার, সঙ্গীত শিল্পী তাদের পক্ষ নেওয়া যাবে না। পক্ষ তো একটাই, অভয়ার পক্ষ। আর এই পক্ষের বিপক্ষে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা নিঃসন্দেহে ধর্ষকদের পক্ষে। যেরকম এ রাজ্য, তাদের বক্তব্য তারা ফাঁসি চায়, তারা ফাঁসির জন্য আইন আনতে চায়, কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে অভয়ার বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বল অ্যান্ড কোম্পানির 21 জন আইনজীবীকে বহাল করেছে, ফিস দিচ্ছে, সে উত্তর আজ পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি। তাই এক্ষেত্রেও পক্ষ দুটোই, এক অভয়ার পক্ষ, দুই ধর্ষকদের পক্ষ। আমাদের বেছে নিতে হবে আমরা কোন পক্ষে দাঁড়িয়ে আছি। এখানে কে নারীবাদী, কে পুরুষবাদী, কে মেয়েদের জন্য লড়ছেন, কে ছেলেদের জন্য লড়ছেন, কে মায়েদের জন্য লড়ছেন, কে বাবাদের জন্য লড়ছেন, কিচ্ছু যায় আসে না। কে কি করলো সেটাকে নিয়ে ট্রোল করছেন, মিম করছেন, অগাধ সময় আপনাদের। দু চারটে ফেসবুকে পোস্ট শেয়ার করা আর দু চারটে বাড়ির সামনের মিছিলে গিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকা কাজ হবে না। কাজ তখনই হবে যখন সবাই একজোট, এক স্বর বেঁধে বিচার চাইবে। আমি আবারও বলি,
লক্ষ্য স্থির, এক স্বর, জাস্টিস ফর আরজি কর। এর বাইরে 19-20 আর কিচ্ছু হতে পারে না। আবারও বলি, পক্ষ দুই, এক অভয়ার পক্ষ আর দুই ধর্ষকের পক্ষ। আপনি কার পক্ষে? আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, 5 দিন, মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। আমরা চাই আমাদেরকে গুলি করে মারুন, আমরা ধর্ষিত হতে চাই না। পুলিশের লাঠিচার্জ। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। তবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবার সারা দেশ জুড়ে সবাই এটা বলছে। এক দাবি, এক স্বর, জাস্টিস ফর আরজি করের বাইরে কোনো দাবি, কোনো স্বর থাকতে পারে না। কোনো রাজনৈতিক রঙের জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য, কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য, কোনো জাতীয় স্তরের কম্পালশন অর্থাৎ রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য কোনো দল থাকতে পারে না। কোনো নারীবাদী, কোনো পুরুষবাদী দল থাকতে পারে না। কোনো নারী পুরুষ থেকে শুরু করে রং দল নির্বিশেষে কোনো পক্ষ থাকতে পারে না। পক্ষ একটাই, হয় অভয়ের পক্ষ আর না হয় ধর্ষকের পক্ষ। আজ যারা দর্শক তারাই আসলে ধর্ষক, অনেকেই বলছেন, দেখছি। কারণ এই সময় দাঁড়িয়ে 20-20টা দিন পার হয়ে গেছে, ক্রমশ একটু একটু করে এত মিথ্যে, এত নিষ্ঠুরতা সেগুলোর প্রকাশ পাচ্ছে। আরজি করের অভয়া খুনের বিচার তো দুরস্ত, উল্টেই তদন্তকে ধামাচাপা দেওয়ার যে মরিয়া চেষ্টা চলে যাচ্ছে এখনো, সেটা ক্রমশ সামনে আসছে, খোলসা হচ্ছে। আজ এমন একটা বিস্ফোরক অডিও আপনাদেরকে শোনাবো, শুনুন, মনে সাহস নিয়ে বসে শুনুন। ভাবুন যে অডিও শোনার পরও আপনি নারীবাদী, পুরুষবাদী, মেয়েদের জন্য, ছেলেদের জন্য চুড়ি, জলশঙ্খ, গিটার, কান্না, ভিডিও, গান এসব নিয়ে ভাববেন, নাকি বলবেন যে অভয়ার ধর্ষণের বিচার চাই? কোনটা করবেন? 9 আগস্টের ঘটনা, 14 আগস্ট সিবিআই এর হাতে তো তদন্তভার যায়। আর এই 5 দিনে একটার পর একটা রহস্য তৈরি হয়ে রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত সলভ করা যায়নি। কারণ রাজ্য পুলিশ অনর, তদন্ত চলে গেছে সিবিআই এর হাতে, তাই আমাদের কিছু করার নেই। আর সিবিআই পেয়েছে তথ্য প্রমাণ লোপাট করা একটা কেস, তাই তাদেরও হয়তো কিছু করার নেই। কিন্তু তাদেরও সেটা বলতে হবে, খোলসা করতে হবে যে আমাদের কিছু করার নেই ভাই, আমরা হেল্পলেস, আমরা হাত তুলে দিলাম। সেটাও তারা বলছে না। প্রথম দিন থেকে সন্দেহ ছিল যে কিছু একটা গোলমাল হচ্ছে, আজ অনেকটা স্পষ্ট হলো এই ভয়ঙ্কর অডিও সামনে আসার পর। 34 ঘন্টা ডিউটি করে ঘুমোচ্ছিল যে মেয়েটি, তার পরিবার 3 বার ফোন পেলেন। প্রথম ফোন সকাল 8টা নাগাদ। ভুললে চলবে না, সুপ্রিম কোর্টে এই ঘটনা যখন সামনে আসে তখন আইনজীবীরা বলেন, সেই ডকুমেন্টস আমরা দেখি, সেখান থেকে আমরাও জানতে পারি যে ঘটনা ঘটেছে ভোর 3টে থেকে 4টের মধ্যে। সকালবেলার মধ্যে সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে খবর কি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তারপর সেখানে দফায় দফায় মিটিংও হয়েছে। সকাল 8টা নাগাদ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন করা হয়। ফোন যিনি করছেন তিনি বলছেন, আমি আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার। ফোন করা হয়েছিল অভয়ার বাবাকে। ভাইরাল সেই অডিওতে কি বলা হয়েছে শুনুন, ভাবুন। আর কি নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া কাঁপাতে পারেন? আসল বিষয় থেকে নজর সরাতে চাইছে কারা?
ভাবুন। তবে তার আগে শুনে নিন সেদিনের রাত্রে এক সদ্য সন্তান হারা বাবা, একমাত্র মেয়ে যাকে অনেক কষ্ট করে তৈরি করা হয়েছিল, যে মেয়েটি কোনো ঘুরপথে টাকার বিনিময়ে ডাক্তারি পাশ করেনি, সেই মেয়েটির দেহ যখন খাবলানো, আছড়ানো, নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে ধর্ষণ করে খুন করা অবস্থা ওইখানে পড়ে রয়েছে, ঠিক তার সামনে থেকে দাঁড়িয়ে নাকি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করছেন তার বাবাকে, আর করে কি বলছেন শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খুব খারাপ? অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। ভাবা যায় বাবা মাকে ফোন করে বলা হচ্ছে ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা আসতে পারবেন, একটু চলে আসুন। কাকে বলা হচ্ছে? বাবাকে। একমাত্র মেয়ে, ততক্ষণে তাকে ধর্ষণ করে নারকীয় যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হয়ে গেছে, খুন করা হয়ে গেছে, একটা অর্ধনগ্ন দেহকে টানতে টানতে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেওয়া হয়ে গেছে। তখন তার বাড়িতে বাবাকে ফোন করে বলছে আপনার মেয়ে একটু অসুস্থ রয়েছে, আপনারা আসতে পারবেন, আসতে পারলে চলে আসুন। বাবা জিজ্ঞাসা করছেন কেন, কি হয়েছে? হঠাৎ করে হাসপাতাল থেকে ফোন, সকাল সকাল ফোন, কি হয়েছে বলুন না, কি হয়েছে? আমি বলতে পারবো না, ডাক্তার বলবে, আপনারা চলে আসুন। নাকি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছেন? হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, এত বড় পোস্ট, এই হচ্ছে কথা বলার ছিরি, এইভাবে হচ্ছে কথা বলতে হয় নাকি? এক বাবার সঙ্গে, যে বাবার কয়েক ঘন্টা পর জানতে পারবেন তার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে হাসপাতালের মধ্যে। ভাবতে পারছেন? ভাববেন না, ভাববেন না, কারণ আপনাদের কাছে আরো অনেক সময় রয়েছে, আমাদের কাছে অনেক সময় রয়েছে। আমাদের জলসংখ্য নিয়ে আলোচনা করতে হবে, আমাদের চুরি পড়া নিয়ে আলোচনা করতে হবে, আমাদের নবান্ন অভিযানে কোন বয়স্ক মানুষ গেরুয়া পরে কি করেছে সেই নিয়ে আলোচনা করতে হবে, আমাদের কে গিটার বাজিয়ে প্রতিবাদ করেছে সেসব নিয়ে আলোচনা করতে হবে। এগুলো তো আমাদের শোনা বোধহয় উচিত নয়, বোধহয়, আমি জানি না কি বলবেন। এখানেই শেষ নয়, এর কয়েক ঘন্টা বাদে আরো একটা ফোন আসে অভয়ার মা বাবার কাছে, দ্বিতীয় ফোন, ঠিক আর কয়েক ঘন্টা পর। ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে। হাসপাতালে তখন ইতিমধ্যে সন্দীপ ঘোষ চলে এসেছেন, আরো অনেকে চলে এসেছেন, বেশ কিছু দপ্তরের মাথারা চলে এসেছেন। ব্লু প্রিন্ট নাকি তৈরি হচ্ছে ওই জায়গায়, ওই 51 x 30 ফুটের ঘরে, যেখানে নাকি 40 ফুট কর্ডন করে রাখা হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক ঠিক করছে লোকজন তখন ঘরের মধ্যে। ওই অবস্থায় তাদের মেয়েটা শুয়ে পড়ে রয়েছে, ধর্ষিতা, খুন হয়ে যাওয়া মেয়ের দেহটা তখন পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ ব্লুপ্রিন্টের মিটিং চলছে। আবার সেকেন্ড ফোন, শুনুন। বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। বাবা যখন ফোনে কথা বলছেন তখন মা পাশ থেকে বলছেন কি হয়েছে নাকি, ও তো ডিউটিতে ছিল। তার আগে 36 ঘন্টা ধরে মেয়েটা ডিউটি করেছে। বাবা মা বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে বলুন না, মেয়ের কি হয়েছে, কি এমন হয়েছে আমাদেরকে ডাকছেন। তাদের বাড়ি সেই পানিহাটি,
সেখান থেকে তারা আসবেন আরজি করে। সকালবেলা বয়স্ক বাবা মা, তাদের একমাত্র সন্তান 34 ঘন্টা ধরে ডিউটি করছে, তার মেয়ে বড় ডাক্তার, গর্ব করে বলেন বাবা মা তার কি হয়েছে, দিব্যি তো সুস্থ, বাড়ি থেকে বেরিয়েছিল 36 ঘন্টা আগে, হাসপাতালে ডিউটি করছে, ফোনে কথা বলেছে রাত্রিবেলা, বলুন না কি হয়েছে। বাবা মা জানতে চাইছে, বলুন না। পাশ থেকে মা ঝাঁপিয়ে পড়েছেন ফোনের মধ্যে। হয় অনেক সময়, আমাদের বাড়িতেও হয়, মা কথা বলছে, পাশ থেকে হয়তো বাবা এগিয়ে এলেন বা বাবার সঙ্গে কেউ কথা বলছে, মা অধৈর্য হয়ে ঝাঁপিয়ে পড়লেন। আরে বলুন না কি হয়েছে। আমি বলতে পারবো না, আমি তো অ্যাসিস্ট্যান্ট সুপার, আমি ডাক্তার নই, ডাক্তার বলতে পারবেন, আপনারা আসুন না। তখনও নাটক, তখনও মিথ্যে, তখনও খবর দেওয়ার মতো সাহসে কুলোলো না। প্রতি মুহূর্তে একটা অসহায় বাবা মাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। এই অডিওগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে জানি না, আমার অন্তত অসুস্থ বোধ হচ্ছে। যতবার এই সকাল থেকে অডিওগুলো শুনেছি আমরা অসুস্থ বোধ করেছি। আমার মনে হয় আমার মতো আরও অনেক মহিলা সাংবাদিক অসুস্থ বোধ করেছেন, আরও অনেক পুরুষ সাংবাদিকও যাদের বাড়িতে বাচ্চা মেয়ে আছে, যারা মেয়েকে বাড়িতে রেখে এসে চ্যানেলে চাকরি করতে আসেন, আরও অনেকে। কারণ এই যন্ত্রণাটা শুধু মায়েদের হয় না, বাবাদেরও হয়। লাস্ট ফোন, অনেকটা সময় তখন পেরিয়ে গিয়েছে, ঘড়ি কাঁটা টিকটিক করে এগোচ্ছে। মোটামুটি হাসপাতালে আরজি করে ওই জায়গায় বসে ব্লু প্রিন্ট রেডি করে ফেলেছেন সন্দীপ ঘোষ অ্যান্ড টিম, যে সন্দীপ ঘোষকে আজ পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না। না তখন অ্যারেস্ট করতে পেরেছিল রাজ্য পুলিশ, না এখন অ্যারেস্ট করতে পারলো সিবিআই। তখন অলরেডি ব্লু প্রিন্ট রেডি, ঘড়ির কাঁটা প্রায় 10টার কাছাকাছি সময় হয়ে গেছে। তখন এলো লাস্ট ফোন, আবারও বাবা মায়ের কাছে। ওই একই নাম করে ফোন যায় অভয়ার বাবার কাছে। এরপর তাদেরকে জানানো হয় সত্যি ঘটনা, তাও সত্যি নয়। এত কিছুর পর যখন সবাই দেখে বুঝে গেছেন যে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে, হাসপাতালে ইন্টার্ন থেকে, আয়া থেকে, সুইপার থেকে প্রত্যেকে সেই ঘরে প্রবেশ করে ওই অবস্থায় অভয়ার দেহটাকে দেখে নিয়েছে। সমস্ত বড় বড় তাবৎ তাবৎ ডাক্তাররা বুঝে গেছে ধর্ষণ করে খুন। তখনও বাবা মাকে কি বলা হচ্ছে শুনুন নিজেদের কানে। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। আপনার মেয়ে সুইসাইড করেছে হয়তো বা মারা গেছে, তখন থেকে আপনাদের বলছিলাম না আসতে, যেন বাবা মা আসতে পারেনি, লেট হয়ে গেছে, তাই জন্য মেয়ে আত্মহত্যা করে ফেললো। ছি, এতটা নিকৃষ্ট হতে পারে কোন হাসপাতালের স্টাফ? এগুলো শুনতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নাটক করছেন মঞ্চ থেকে বসে বসে, ফাঁসি চাই। কোথায় ছিলেন সেদিন তিনি? তিনি তো মঞ্চ থেকে বলেছেন বারবার করে, ও আমি তো ভুলেই গেছিলাম, তার নাকি গলা আবার নাকি এআই হয়ে যায়, তার নাকি স্বর বিকৃত হয়ে যায়, সুর বিকৃত হয়ে যায়, তিনি নাকি যেটা বলেন সেটা নাকি সত্যি হয় না। তিনি সবার সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমি নাকি শুরু থেকে শেষ পর্যন্ত, দাহ হওয়া পর্যন্ত প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছিলাম, আমি টানা ফোনে ছিলাম। তিনি জানতেন না একটা মাকে, একটা বাবাকে প্রত্যেক মুহূর্তে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছিল? তিনি জানতেন না? এরপর থেকে তিনি টাইম কাউন্টডাউন শুরু করেছিলেন। কিসের টাইম? মঙ্গল চেয়েছি, বুধ চেয়েছি, বৃহস্পতিবার চেয়েছি। আরে ম্যাডাম সেদিন কি করেছেন তার জবাবটা কে দেবে? একজন মা বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেওয়া হলো, ধর্ষণ করে খুন করা হলো। আপনি স্বাস্থ্যমন্ত্রী, পদত্যাগ করতে আপনার লজ্জা হয়, পদত্যাগ করতে পারলেন না এখনো পর্যন্ত। আর আপনার দপ্তরের একাধিক রথী মহারথী, এই হচ্ছে তাদের ভাষা। যদি শুনে না থাকেন তাহলে শুনুন, শুনে বলুন যে আপনি আর কোন কোন কথাগুলোকে এআই বলে আপনার মারাত্মক মণিমুক্ত খচিত শব্দগুলোকে, বাক্যগুলোকে এআই বলে চালাবেন কতদিন পর্যন্ত বাংলার মানুষের কাছে? কতদিন পর্যন্ত? আর আমরা সাধারণ মানুষ, আমরা সবাই বলবো বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কিন্তু
যখন বিচার চাওয়ার জন্য একটা সুরে এক স্বরে প্রতিবাদ জানাতে হবে, আমরা ভাগ ভাগ হয়ে যাব। এই তুমি নারীবাদী, এই তুমি পুরুষবাদী, এই তুমি জনসংখ্যা নিয়ে ট্রোল করো, এই তুমি হাতে চুরি পরা নিয়ে মন্তব্য করো, ওই তুমি রং লাগছে রাজনৈতিক রং নিয়ে আলোচনা করো। এত ভাগ বাটোয়ারা হয়ে বসে থাকবো আমরা, অথচ এত বড় একটা ঘটনা ঘটলো। আমরা অপেক্ষা করব আবার এই কলকাতার বুকে কবে আর একটা অভয়া তৈরি হয়, তবে গিয়ে আমাদের আবার টনক নড়বে, তবে গিয়ে আমরা চোখে চোখ রেখে বলবো যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন, স্বাস্থ্য দপ্তর থেকে পদত্যাগ করুন, পুলিশ দপ্তর থেকে, স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করুন, তবে গিয়ে আমরা বলতে পারবো। জানি না, আমি অভয়ার পরিবারের বক্তব্য শোনাচ্ছিলাম, আমি সবার কাছে আসবো, একটু সময় নিয়ে নিয়েছি আজকে বেশি। ঘটনার শুরু থেকে স্পষ্ট হয়ে গেছিল তথ্য প্রমাণ লোপাট করা একটা খেলা চলছে, একটা যজ্ঞ চলছে। পরপর ঘটনা সেদিকে ইঙ্গিত দেয়, আমরা ডে ওয়ান থেকে বলেছি। আর ডে ওয়ান থেকে মুখ্যমন্ত্রী মনে হয়েছে যে কোনোভাবে সময়টাকে কাটিয়ে দিয়ে সিবিআই এর ঘাড়ে ফেলে দিতে পারলে কেল্লা ফতে। তারপর তো জবাব চাই, বিচার দেবে সিবিআই, ভালো একটা রাস্তা রয়েছে আমাদের সামনে। আর সিবিআই তো এমনি কোনো কেস সলভ করতে পারে না আজ পর্যন্ত। কিন্তু পাল্টা আমরা প্রশ্ন করব না মুখ্যমন্ত্রীকে যে কামদুনির সময় কোথায় সিবিআই ছিল ম্যাডাম, পার্কস্ট্রিটের সময় কোথায় সিবিআই ছিল ম্যাডাম, তখন কি হয়েছিল? আপনার পুলিশ সলভ করতে পেরেছিল তো? ফাঁসিতে ঝোলাতে পেরেছিলেন তো কামদুনির অভিযুক্তগুলোকে, ধর্ষকগুলোকে? পেরেছিলেন তো ফাঁসিতে ঝোলাতে? নাকি মনে পড়ছে না? মাথাতেও এআই দরকার আছে। বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ার মা এবং বাবা যে লাল গেঞ্জি পরে সেদিনকে ঘোরাঘুরি করছিল, পুলিশ 3 ঘন্টা তাদেরকে ঢুকতে দেয়নি ঘটনাস্থলে। আমরাও বলেছি। শুধু তাই নয়, আরো অভিযোগ করেছিলেন অভয়ার দেহটা যখন তারা প্রথম দেখেন তাদের মাথা ঠিক ছিল না। সেই সময় দেহের ওপর যে চাদর দেওয়া হয়েছিল, কারণ আপনারা জানেন যে ক্ষতবিক্ষত দেহ ছিল, নিম্নাঙ্গে কোনো কাপড় ছিল না, পা দুটো প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চিড়ে দেওয়া ছিল, ফাঁক করা ছিল। তারপর যত সময় যায় চাদরের রং বদলে যায় এবং শেষে যখন তারা আবার যান তারা দেখেন যে অন্য রঙের চাদর দিয়ে অভয়াকে ঢেকে দেওয়া হয়েছে এবং পা দুটো সমান করে সামনের দিকে সাজিয়ে রাখা হয়েছে। এই অভিযোগগুলো আমাদের নয়, অভয়ার মা এবং বাবার। পরপর এই অভিযোগগুলো শোনাবো, বাকিদের কাছে আসছি তারপর। না, লাল গেঞ্জির একটা শুয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এভাবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, সে তারাই জানে। হয়তো হয়েছে প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি সেটা সবুজ চাদরই দেখেছি আমরা। ভয়ঙ্কর এই অভিযোগগুলো যেগুলো আমরা ধীরে ধীরে জানতে পাচ্ছি, কারণ আমরা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি নই, আমরা পুলিশে চাকরি করি না, আমরা সিবিআই নই, আমরা সাধারণ সাংবাদিক, তাই আমাদের জানতে সময় লাগে। কেনই বা বলবেন অভয়ের মা বাবা, কেনই বা ক্যামেরার সামনে অভিযোগগুলো করবেন? তারা তো আগে আস্থা রেখেছিলেন পুলিশের ওপরে, তারপরে সিবিআই এর ওপরে। এখন যখন সাংবাদিকরা যাচ্ছেন তাদের কাছে এখন এনারা বলছেন আমাদের কাছে আসছে বলে আমরা জানাতে পারছি, কারণ পুলিশ বাংলার মানুষকে কিছু জানায়নি, সিবিআই তদন্তের কোনো অগ্রগতি দেয়নি, জানায়নি বাংলার মানুষকে। অতএব অপেক্ষা আপনাদেরও করতে হবে, অপেক্ষা আমাদেরও করতে হয়েছে। আমরা অপেক্ষা করেছি, প্রথমে পুলিশ তদন্ত গেছে, সিবিআই ইনভেস্টিগেশন চলছে, তারপর সাংবাদিকরা সুযোগ পেয়েছেন তার মা বাবার সঙ্গে কথা বলার। তখন যেগুলো জানতে পেরেছি আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর যত তুলে ধরছি ততই বেশি অসহায় লাগছে নিজেদেরকে, যে এইভাবে দিনের পর দিন একটা শ্রেণী যা খুশি করার ছাড়পত্র পাবে আর পার পেয়ে যাবে, আর আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে যাব বড় বড় বিপ্লবে, আর মাঝে মধ্যে পাড়ার মোড়ে গিয়ে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে পড়ব।
আমি জানি না যে কোথায় সত্যের সমাধান কোথায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন চিকিৎসক শান্তরূপ দে, রয়েছেন রাজনৈতিক কর্মী রাজপুত্র চন্দ, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি। আমি চারজনের কাছেই আসবো। অনেকটা সময় আজকে বেশি নিয়ে নিয়েছি, কারণ যে ভয়ঙ্কর অডিওগুলো আমরা শুনছিলাম, পেয়েছি, সেগুলো আমি না শুনিয়ে পারছিলাম না আপনাদের আরও একবার করে। হয়তো আপনারা অনেকেই সকাল থেকে টিভিতে দেখেছেন, শুনেছেন, আমি তাও একবার শোনালাম। কিন্তু আপনাদের কাছে সরাসরি প্রশ্নগুলো করার আগে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনিয়ে পারছি না। অদ্ভুত রকমভাবে যেন মৌকা পেয়ে গেছে রাজ্যের শাসক দল। একদিকে তো একের পর এক অসঙ্গতি, তদন্ত হাতে পেয়ে 5 দিনে পুলিশ কি করেছে কোনো উত্তর নেই, অপরাধীদের আড়াল করা ছাড়া আর কিচ্ছু করেনি, তথ্য প্রমাণ লোপাট করেছে প্রতি মুহূর্তে স্পষ্ট হয়েছে। আর এরপর এত কিছুর পর গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর ঘাড়ে কি সুন্দর দায় চাপিয়ে দিলেন, কি নিপাট অপারেশন যেন। মন্তব্য শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আপনাদের কাছে প্রশ্নগুলো রাখছি পরপর। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি। তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো? 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়।